আমরা মনে করি যে এটা মুক্তিযুদ্ধ যেমন বাংলাদেশের সকল মানুষের, এই আপরাইজিংটাও সকল মানুষের, এখানে কোনো একক নেতৃত্ব নাই। বিএনপি আর জামাতের মধ্যে এই দ্বিদলীয় বৃত্তের মধ্যে তা আটকে পড়া এটা বাংলাদেশের জন্য একটা রাজনৈতিক সমস্যা। তাহলে তৃতীয় শক্তি এখানে বাই ডিফল্ট লাগবে। যদি হস্তক্ষেপ এবং কন্ট্রোলে পুরো আবহে যদি তার আবহেই যদি পার্টি চলে, এটা গণমানুষের পার্টি আসলে হয়ে উঠবে না। এটা একটা বাস্তবিক সমস্যা। আমরা যেভাবে আসলে দুইটা পার্টিরই পুরাতন পার্টি সমালোচনা করে আগাচ্ছিলাম, তাতে করে কিন্তু আমার পার্টির নিজস্ব ক্যারেক্টারও তৈরি হচ্ছিল। এখন গিয়ে আসলে আমি একটা পার্টির সমালোচনা করতে পারি, আরেকটা পার্টির পারছি না। স্বাগত জানাচ্ছি বলা না বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি সহজ সাধারণভাবে বলি সামান্তা শারমিন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বা তাকে নানাভাবে আমরা চিনি। সে রাজপথে আন্দোলনে ৩৬শে জুলাই যে আন্দোলন বলি বা যে পটভূমিতেই বলি, একজন লড়াকু সৈনিক বলা হয়, অগ্রভাগে ছিলেন। সামান্তা, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। ছোট করে জানতে চাই, জাতীয় নাগরিক পার্টি আসলে চালায় কি, নিয়ন্ত্রণ কার হাতে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নাগরিক টিভির সকল কলাকুশলী এবং যারা দর্শক তাদেরকে শুভেচ্ছা, আপনাকেও আসসালামু আলাইকুম। এবং আসলে এটা তো একটা বড় পরিসরের প্রশ্ন। নাগরিক পার্টির গঠনতন্ত্র আছে, কিন্তু এই মুহূর্তে এটা একটা আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে চলছে। আহ্বায়ক কমিটিতে আপনারা জানেন, এখানে আহ্বায়ক বা সদস্য সচিব তারা এক ধরনের আহ্বান করেন পুরো দেশ থেকে আসলে পার্টিটাকে পরবর্তী কাউন্সিলের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে। আর আমাদের গঠনতন্ত্র আছে আলাদা, এবং গঠনতন্ত্র অনুযায়ী এখানে 3টা বডি কাজ করবে। একটা হচ্ছে রাজনৈতিক পর্ষদ, একটা নির্বাহী কমিটি এবং সেই সাথে একটা জেনারেল কাউন্সিল। এইটা হচ্ছে ফরম্যাট। আমরা আহ্বায়ক কমিটির ক্ষেত্রেও আমরা একই ধরনের ফরম্যাট ফলো করেছি, যাতে পরবর্তী কাউন্সিলে এটার একটা ধারাবাহিকতা থাকে যাতে। আর এই মুহূর্তে আসলে আমাদের এই রাজনৈতিক পর্ষদ বা এগুলো থাকা সত্ত্বেও আসলে অ্যাকাউন্টেবল করা বা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় অবশ্যই যারা আহ্বান করছেন, আহ্বায়ক বা সদস্য সচিব, তাদের ক্ষেত্রে ডিসিশনগুলো আসলে ওই ক্ষেত্র থেকে আসলে বেশি বিবেচনা করা আর যুক্তিযুক্ত হবে বলে মনে হচ্ছে। যে মুহূর্তে ঠিক টান টান উত্তেজনা ছিল যে এনসিপি আসলে কোন দিকে যাবে, একটা সময় মনে হলো না এনসিপি ডানেও যাবে না বামেও যাবে না, এনসিপির মতো করেই বেড়ে উঠবে। সে কখনো বড় দলগুলোর সহায়ক শক্তি হবে না, সে তার নিজস্ব শক্তিতেই বেড়ে ওঠার তার পটভূমি বা রচনা করেছে, এবং সেভাবেই মানুষ বুঝেও নিয়েছিল। এবং আমি দেখেছি আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারিকে, হাসনাত আবদুল্লাহকে, সার্জিসকে এবং নাহিদকে, এমনকি আক্তারকে, হ্যাঁ, তারা সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামীর ভীষণ সমালোচনা করেছে, দারুণভাবে কটাক্ষ করেছে। ঠিক তারপরেও আমরা কেন এরকম একটা দেখলাম যে আপনাদেরকে একবার দেখলাম বিএনপির দিকে দৌড়াতে, আসন নিয়ে এক ধরনের করতে, আবার একসময় জামাতের কাছে যেতে। এবং গণমাধ্যম যখন লিখলো তখন আপনারা গণমাধ্যমের আপনাদের কেউ কেউ নেতারা সমালোচনা করলো যে গণমাধ্যম এই ধরনের ভুল তথ্য দিয়েছে। কিন্তু আসলে তো দেখা গেল যে ওই সময় যে গণমাধ্যম যে সংবাদ দিয়েছে তার সত্যতা থাকলো। তাহলে আসলে কি এটা কি শুধু সেই প্রচলিত রাজনীতিতেই থাকলো, তারাও ক্ষমতার সাথে বা দল ভারী করার জন্যই একটা দলের সাথে একাত্মতা করা হলো বা জোট ঘোষণা করা হলো ভোটের জন্য, এরকম কিছু? না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই আগের যেই পন্থা বা প্রক্রিয়া অবলম্বন করে চলছিল, বাংলাদেশে অভ্যুত্থানের পরে আসলে কোনো দলই কোনো পরিবর্তন হয় নাই। আমি আগেও বলেছি, আপনার এখানেও বলে গিয়েছি যে রাজনৈতিক দলগুলোর একটি রাজনৈতিক দলের পরিবর্তন এটা আশা করা আসলে দুরাশা। এটা লজিক্যাল না, এটা কোনোভাবে আপনি যুক্তির আবহে ফেলতে পারবেন না। আসলে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে যদি পরিবর্তন আসতো, তাহলে সেক্ষেত্রে নতুন রাজনৈতিক দল যারাই গঠন করতো তারাও সেটা আসলে মেনে চলতে বা সেখান থেকে আরও বেটার কিছু আউটপুট বের করে নিয়ে আসতে কিন্তু তারা সক্রিয় সচেষ্ট হতো। আপনি যে সময়টার কথা বলছেন ওই সময় শুধু তাই না, আমরা আমাদের নেতারা দলগুলোর সমালোচনা করেছেন, কটাক্ষ করেছেন, শুধু তাই না, সেই সাথে কিন্তু আমরা এটাও বলেছিলাম যে আমাদের নেতারাই এটা বলেছিলেন যে ৩০০ আসনে একক এবং স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করা হবে, এবং আমরা এনসিপি তার জোটে আর একটা জোটও করা হয়েছিল তার পরবর্তীতেই, যে এককভাবে এবং
তা আমাদের দলে যে স্বাতন্ত্র্য এবং মতাদর্শ এবং সংস্কারের সাথে যারা একমত তাদেরকে নিয়ে আমরা জোট গঠন করে এনসিপি আসলে এই পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবে। এখানে বলে রাখা ভালো, এই সংসদ নির্বাচনটাকে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমার এখানে ভয়ানক আপত্তি আছে এবং আমি কাউকে এটা নিয়ে কথা বলতে দেখছি না, যেটা আমার জন্য খুবই অ্যালার্মিং। অ্যাজ এ পলিটিশিয়ান আমি যেটুকু বুঝি যে সামনের নির্বাচনটা আসলে সংবিধান সংস্কারের একটা নির্বাচন হচ্ছে, এটাই তো নাকি? গণভোটের মধ্য দিয়ে সনদটা পাশ হয়ে আসলে তাহলে ওই সনদের ভিত্তিতে সংবিধানটা সংস্কার করা হবে এবং এবং এটাই হচ্ছে অ্যালার্মের বিষয়, যে আমাদেরকে এখন থেকে এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। কারণ আপনি যখন ত্রয়োদশ সংসদ নির্বাচন বলেন তখন স্বাভাবিকভাবেই সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো কিছু যারা ভোটার তাদের মাথায় থাকে না। এটার নাম হওয়া দরকার ছিল প্রথম সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন, এবং সেটা আসলে লাস্ট যে অধিবেশন, সর্বশেষ যে ঐকমত্য কমিশনের অধিবেশন, সেখান দিয়ে কিন্তু সেখানে আলাপ হয়েছিল যে সংবিধান সংস্কার করা হবে এবং পরবর্তী সংসদের নামটা হবে সংবিধান সংস্কার পরিষদ। আপনার মনে আছে নিশ্চয়ই। কিন্তু যখন নামকরণের ক্ষেত্র দেখা গেল, যখন আসলে মাঠে ইমপ্লিমেন্টেশন এবং কার্যকলাপে যুক্ত হলো নির্বাচন কমিশন, তখন কিন্তু আমরা পুরো উল্টো চিত্র দেখতে পেলাম। পুরো আবহটা এখন সংসদ নির্বাচন আসলে যেভাবে করা হয় ইউজুয়ালি, এবং যেখানে পাওয়ার, মানি, এই জিনিসগুলাই প্রাধান্য পায়, বেশি শক্তি প্রাধান্য পায়, একদম ওই ধরনের একটা নির্বাচন হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এই নির্বাচন থেকে বেশি কিছু আশা করতে পারছি না। আপনার যারা সতীর্থ আপনার দলে, তাদের মধ্যে কি ভাবনাটা কাজ করে নাকি তারা ওই ভাবনা থেকে সরে গেছে? প্রথমত এটা হতাশার জায়গাটা না, এটা আমি প্র্যাগমেটিক জায়গা থেকে বলছি। কারণ আমাদের দেশের মানুষের একটা ধরন আছে অনেক বেশি আশা করার পরে অনেক বেশি হতাশায় নিমজ্জিত হওয়া। এবং আমি আপনার প্রশ্নের উত্তরে আসব, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমার অ্যাড্রেস করতেই হবে। দেখেন, আপনারা দেখেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ তার যে ফ্যাসিজম, এটা কায়েম করার জন্য তার একটা জেনারেশনকে ব্যবহার করতে হয়েছে, আবার আরেকটা জেনারেশনকে চুপ করিয়ে দিতে হয়েছে। যেই জেনারেশনটা চুপ করিয়ে দেওয়ার জন্য বেশি কার্যকরী ছিল সেটা হচ্ছে ইয়াং জেনারেশন, মানে ধরেন 18 থেকে 35 এই বয়সকালের মানুষ। এবং আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি, আমি ওই সময় দেখতাম যে আমরা যে জাতীয় নিরাপত্তা বা জাতীয় ইস্যু ব্যতীত ক্যাম্পাসের ইস্যুগুলোতেও মানে ছাত্রদের, শিক্ষার্থীদের আসলে মনোযোগ পাওয়াটা খুব কঠিন হতো। তখন কিন্তু আই হেট পলিটিক্স এই ধরনের একটা টার্ম কিন্তু আপনারা পরিচিত ছিলেন, এবং সেটা বারবার সোশ্যাল মিডিয়ায় সেই সময়ের যারা জেনারেশন তারা জানাতেন এই তাদের আপত্তিগুলো পলিটিক্সের ব্যাপারে। এবং আমি ধারণা করছি যে এইবার তো গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এত রক্ত, এত আশা, এত স্বপ্নভঙ্গ, এত কিছুর মধ্য দিয়ে আসলে আরেকটা অ্যাপলিটিক্যাল জেনারেশন তৈরি করার কারখানা তৈরি হচ্ছে। সো আওয়ামী লীগ যেটা করেছিল 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে চুপ করে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের ইয়াং জেনারেশনের একটা বড় অংশ আসলে কথা বলতে ভয় পাওয়া, এটাই যে আসলে নর্মস হয়ে উঠবে, নর্মাল হয়ে উঠবে, এটা কিন্তু ঘটেছিল। পিলখানা হত্যাকাণ্ডের চেয়ে অনেক বড় ঘটনা তো আসলে আপরাইজিংটা। এইবার অ্যাপলিটিক্যাল জেনারেশনটা বিল্ড আপ করাটা অনেক বেশি ইজি হবে। হ্যাভিং সেড দ্যাট, আপনার কোশ্চেনে যদি আসি, দেখেন একটা পার্টির মধ্যে নানান ধরনের মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। এবং একটা বিগ ট্যাঙ্ক, একটা আমব্রেলা পার্টি হওয়ার জন্য তাকে নানান মতাদর্শ ধারণ করতে পারাটা এটা তার ক্যাপাসিটির অংশ। আমি যেটা মনে করছি, নট নেসেসারিলি এটা পার্টিকেও মনে করতে হবে, এবং আমার ব্যক্তি মত থাকতে পারে, আবার পার্টি মতও থাকতে পারে, পার্টি মতের ব্যাপারে ক্রিটিক অবজারভেশন এগুলোও থাকতে পারে। আমি যেটা দেখে এসেছি, যেভাবে বড় হয়েছে আপনারাও দেখেছেন, পার্টিগুলোর ভিতরে আসলে মানে ডেমোক্রেসি চর্চা বলতে গেলে নাই। পার্টি যদি অন্যায় করে, সাবোটাজ করে, যদি দুর্নীতি করে, চাঁদাবাজি করে, জমি দখল করে এবং হিন্দুদের বাড়িঘর পোড়ায়, তারপরে পার্টিকে সমর্থন করতে হয়। পার্টি করতে হলে যদি পোস্ট পদবি এগুলো রাখতে হয় তাহলে ওই পার্টিকে সমর্থন করতে হয়। কিন্তু আমি মনে করি যে এটা আসলে আপনি নিউ ডেমোক্রেসির চর্চা এটা না, এবং এটা গণঅভ্যুত্থানের পরে এটা আর পারমিটেবল না। আমার জায়গা থেকে, আমি একজন পলিটিশিয়ান হিসেবে তো মাঠে ময়দানে আমারও ঘোরাফেরা করা হয়, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এইবারের নির্বাচনে আমাদের যে জোটটা, এই জোটটা আসলে কোনো জোটে যাওয়া বড় দলের আন্ডারে, বিশেষ করে আমাদের যে গণতান্ত্রিক সংস্কার জোট যেটা ছিল, সেটাকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে আসতে পারতাম, এটা একটা সামনে একটা তৃতীয় শক্তি হয়ে উঠতে পারতো।
কিন্তু আসলে যে জোটটা করা হলো এবং ওভার দ্য নাইট একটা ডিসিশন নিয়ে, এবং আগের জোটটাকে আসলে ফর্মালি প্রেস রিলিজ দিয়ে বা যেভাবে হোক প্রেস কনফারেন্স করে তো আসলে একটা জোটকে বন্ধ করতে হয়, সেই কাজগুলো না করে যেভাবে করা হলো, এই অ্যাব্রাপ্ট ডিসিশনটা আসলে আমাদেরকে কোনোভাবে উপকৃত করলো না। আসলে আমাদের যে একটা পরিক্রমা ছিল, আপনি দেখেছেন একটা গতিশীলতা ছিল, এবং আমি ওই জোটটা ঘোষণার আগ পর্যন্ত একটা কিন্তু মানুষের আশা ভরসার কেন্দ্রবিন্দু হচ্ছিল এনসিপি। হ্যাঁ, এটা বিপুল পরিমাণে না হতে পারে, ভোটে এটা ম্যাটার নাও করতে পারতো, কিন্তু পলিটিক্সে এটা ম্যাটার করতেছিল। সো আমাদের কাছে তো আসলে রাজনীতিতে আসল আমার কাছে মনে হয় যে এইটার ব্যাপারে পার্টির এক ধরনের মত আছে, আমার একটু ভিন্ন মত আছে, আমি সেটা তো পাবলিকলি বলছি। এই যে আপনারা দলটা গঠন করার পরে সারা বাংলাদেশ চষে বেড়ালেন, হ্যাঁ, এর মধ্যে গোপালগঞ্জে এবং ফরিদপুর মাদারপুর দিকে কিছু ঘটনা ঘটলো, তার বাইরে আপনাদের তখন এরপরে রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়া হলো একটা দল, এবং মানুষ কিন্তু আপনারা গিয়েছেন, দেখেছি সাধারণ মানুষের সাথে মিশেছেন, রাত জেগে জনসভা করেছেন, এবং আপনারা যে উচ্ছ্বাস নিয়ে এসে বলেছেন যে আমরা 300 আসনেই প্রার্থী দিব, সেরকম একটা জায়গা থেকে এক্স্যাক্টলি বলবেন যে আপনারা সরলেন কেন? আমি যদি এইভাবে বলি যে আপনাদের দলের নিয়ন্ত্রণ, যে কারণে প্রথম প্রশ্নটা ছিল, দলের নিয়ন্ত্রণটা আসলে কখনোই আপনি যেভাবে বলেছেন যে 3টা লেয়ারে ছিল, কিন্তু আমরা দেখেছি আরেকটা, কখনো মাহফুজ আলমের নির্দেশনা থাকতো, কখনো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশনা থাকতো, এবং কখনো নাহিদ ইসলাম, এবং এই 3 সমন্বয়ে, কারণ যখন আপনারা বিএনপিতে যাচ্ছেন এই আলোচনাটা হয়ে যাচ্ছে, আজকে কি একটু বলবেন যে আসলে নিজস্ব সক্রিয়তা হারিয়ে কেনই বা বিএনপি মুখী হতে হলো? শুধু কি নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য, নাকি আসলে আপনাদের কেউ কেউ ভয় পেয়ে গেল নেতারা? খাস বাংলায় বলছে কেউ কেউ পিঠ বাঁচাতে আসলে জামাত বা বিএনপির আশ্রয়স্থল হতে হয়েছে। আপনি কি এর সাথে একমত কিনা? প্লাস সাথে এটাও বলবেন যে সারা বাংলাদেশ ঘুরলেন, আলটিমেটলি রেজাল্ট কি, আউটপুট কি, 0 হলো? সারা বাংলাদেশ ঘোরার আউটপুটটা আমার কাছে আমারটা আছে, যেমন আমার পুরো বাংলাদেশ দলের কাছে কি থাকে? দলের আউটপুট আসলে এটা আমি দেখছিলাম যে একটা প্রগ্রেস হচ্ছিল, মানে পদযাত্রার পরে এইটা একটা বিশাল বুস্ট আপ দিয়েছে আমার পার্টিকে, এবং পার্টি সবাই খুবই মানে আগ্রহী ছিল এবং খুবই ডেডিকেটেড হয়ে পড়েছিল আসলে একটা সামনে একটা স্বপ্ন দেখতে পাওয়া এবং সেটার জন্য লড়াই করতে উৎসাহী হওয়া। এবং আমাদের যারা ভাই বোনেরা যারা মৃত্যুবরণ করেছে, শহীদি মৃত্যু তাদের হয়েছে, তাদেরকে তাদের যে কমিটমেন্ট সেটা রক্ষা করতে পারারও তো এক ধরনের তৃপ্তি আছে। সো সেই তৃপ্তি বোধ কিন্তু আমাদের সকলেরই হচ্ছিল। কিন্তু আপনি যেটা প্রশ্ন করেছেন সেইটা আসলে আমার মনে হয় যে আমাকে যতটা মানে করতে পারছেন, যেই 3 জনের কথা বললেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারলে আপনার আরো বেশি সঠিক উত্তর পাবেন। তার কাছে অবশ্যই আমরা নিচ্ছি, কিন্তু আপনার কাছে জানতে চাচ্ছি, কারণ আপনার অবস্থানটাও কিন্তু খুবই এক ধরনের আরো একটু বিস্ময়কর। আপনাদের মধ্যে যারা প্রতিবাদ করেছেন তার মধ্যে আপনি একজন, অনেকে পদত্যাগ করেছে, আপনি পদত্যাগ করেননি, তার মানে এই দলটাকে এখন আপনি ওন করেন। দলটাকে ওন করা মানে হচ্ছে দলের নেতৃত্বকে আপনাকে ওন করতে হবে। আপনার আহ্বায়ক নাহিদ ইসলাম, এটা আপনাকে মানতে হচ্ছে। আবার নাহিদ ইসলামের যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আপনি মানছেন না। এই কারণে আমি শুধু জিজ্ঞেস করছি যে এখানে কি আসলে অনেকের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে মানে এরকম দলছুট হচ্ছে অনেকে, নাকি এনসিপি আসলে তার কেউ কেউ লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই বলতে, যে এনসিপি অকাল মৃত্যু হয়ে গেল, মানে আপনি আসলে কোনটা মনে করেন বা আপনার ভূমিকা কি হবে এখন? অকাল মৃত্যুর বিষয়টা আপনাকে, আমি নিজে এখনো সময়ের জন্য অপেক্ষা করছি। আমার কাছে মনে হয় যে একটা বিষয় বলি, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে একটা বিষয় বলা থাকে যে দলের সিদ্ধান্ত এবং নেতৃত্বের প্রতি আনুগত্য। আমি এটাতে দ্বিমত করি, এবং আমি মনে করি আনুগত্য শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারোর প্রতি আনুগত্য রাখার পারমিশন অ্যাজ এ মুসলিম আমার নাই। আমি করতে পারবো না আর কি, আমার আনুগত্যটা থাকবে না। কিন্তু আমি যেটা মনে করি যে দল একটা ডিসিশন নিয়েছে, যেভাবেই হোক, যে ফরম্যাটেই হোক, এটা এক ধরনের গণতান্ত্রিকতা আছে, কিন্তু এটার বিরোধিতা করার স্বাধীনতাও আমার আছে। আমি যে ডিসিশনটা নিয়েছি বা আমি যেভাবে কথা বলছি, সব জায়গায় একইভাবে কথা বলছি জোট সম্পর্কে, জোটের ব্যাপারে আমার কোনো ধরনের ফ্যাসিনেশন কাজ করছে না এই নতুন জোট সম্পর্কে। আমি এটাকে প্র্যাগমেটিকলি দেখতে চাই। আমি দেখতে চাই ভোটের মাঠে এটা কি ধরনের রেজোনেন্স তৈরি করে, এবং আমি দেখতে চাই বাংলাদেশের রাজনীতিতে এটা কি ধরনের রেজোনেন্স তৈরি করে। আমি এখন পর্যন্ত সেই রেজোনেন্সগুলো আসলে দেখতে পাচ্ছি না, সরি টু সে। যদি দেখতে পাই তাহলে আমার মতামত ভুল হতে পারে না? আমি যে অবস্থানটা নিয়েছি, কালের বিবর্তনে এমন হতে পারে তো আমার সিদ্ধান্তটা ভুল, আমার পজিশনটা ভুল হতে পারে, এটা
সেক্ষেত্রে তখন অ্যাজ এ পলিটিশিয়ান আমাকে রিচেক করতে হবে অনেকগুলো জিনিস, কিন্তু যদি তারা ভুল হন তাহলে তাদেরকেও রিচেক করতে হবে। এটা আমি মনে করি যে একটা খুব স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। তবে রাজনৈতিক দলগুলো যেভাবে ফাংশন করে বাংলাদেশে, এখানে একটা প্রশ্নহীন আনুগত্য এবং কাল্টের বিষয় আছে। আপনি দেখে থাকবেন যে এখানে একজন ব্যক্তি থাকে বা একটা পরিবার থাকে, সেই পরিবার অথবা মানে দুটার একটা না থাকলেও নিদেন পক্ষে যেটা থাকে, আল্লাহর নামে তারা নেতৃত্বকে বাছাই করেছেন, এরকম একটা কথা কিন্তু থাকে। সো এই সবগুলো ক্ষেত্রেই আমার কাছে মনে হয় যে দল করতে আসা অনেক মানুষ তাদের যে ভিন্ন মত আছে সেটা প্রকাশ করার ক্ষেত্রে পিছপা হয়। কিন্তু নতুন বাংলাদেশ যদি বলি, আমি যদি নতুন পলিটিক্স, নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি এগুলো যদি আমি বলতে থাকি, বারবারই আটার করতে থাকি, আর যদি আমি নতুন প্র্যাকটিসের মধ্যে না ঢুকি, তাহলে নতুন প্র্যাকটিসটা আদৌ ভালো না খারাপ এটা মেজার করার মতো কোনো স্ট্যান্ডার্ড আমার কাছে তৈরি হয় না। সো আমার পজিশনটা খুবই ইউনিক, আই নো, এবং কারো কারো কাছে কনফিউজিং হতে পারে। আমার পদত্যাগ অনেকে চাচ্ছেনও, এবং এটা বলতে কোনো দ্বিধা নাই যে বাংলাদেশের দুইটা পক্ষ থেকে আমরা যারা দলে থেকে গিয়েছি বিরোধিতা করার পরেও তাদের পদত্যাগ বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে আমরা 6 জন যখন গিয়েছিলাম নাহিদকে জানাতে, আমাদের আহ্বায়ক সাহেবকে, যখন আমাদের যে সিদ্ধান্ত যে আমরা কেউই ইলেকশন করব না, এটা কিন্তু একটা বিশাল বড় স্যাক্রিফাইস। আপনি জানেন যে একজন পলিটিশিয়ানের, যদিও আমি এটার সাথে একমত না যে নির্বাচনই তার একমাত্র ধারক বাহক, তার পথ চলার একমাত্র ফুয়েল, এটার সাথে আমি একমত না, তারপরও এটা আসলে বাস্তবতা। তো একজন পলিটিশিয়ান, আমি 1-1.5 বছর আমরা সবাই এখানে রাজনীতি করেছি একসাথে, আমার সহযোদ্ধারা যেমন ইলেকশন করেননি আমিও করিনি, এটা কিন্তু অনেক বড় স্যাক্রিফাইস, এবং একাধিকবার বলা সত্ত্বেও আমি এটাকে রিফিউজ করেছি। ইভেন নির্বাচন কমিটির কোনো কাজের সাথেও আমি সংযুক্ত নই। সো এটা কিন্তু আমার পলিটিক্সের জন্য হ্যাম্পার হতে পারে। তারপরও যখন আমাকে এই পজিশন নিতে হয় তখন বুঝতে হবে যে এটা একেবারেই আমার ব্যক্তিগত নীতির প্রশ্ন, নট নেসেসারিলি আমার ব্যক্তিগত নীতির সাথে কোনো দলকেই, নট শুধু এনসিপি না, কোনো দলকেই আসলে সাবস্ক্রাইব করতে হবে না। তবে এই যে আমাদের অ্যাজ এ পলিটিশিয়ান আমাদের যে অবস্থান, এইটাকে অন্তত চেক করার জন্য সময় দরকার। এখন এমন হতে পারে যে মানে এই যে মানুষগুলো, এই যে মেয়েরা, হ্যাঁ কাকতালীয়ভাবে সবাই নারী নেত্রী ছিলেন, একজন শুধুমাত্র পদত্যাগ করে নির্বাচন করছেন, বাকিরা সবাই কিন্তু নির্বাচন থেকে ফিরে এসেছেন, কেউ কিন্তু এটাকে কমেন্ট করছেন না। এবং আমরা যারা দলে থেকে আমরা চাচ্ছি যে দলটাকে মধ্যম পন্থায় ধরে রাখা, এটা আমাদের কর্তব্য বলে আমরা এই ফাইটটা করতে চাচ্ছি, এই ফাইটটাকেও কেউ মানে অ্যাপ্রিসিয়েট করছেন না। কিন্তু প্রশ্নটা যারা এতদিন ধরে বলে আসলেন 300 আসনে একক নির্বাচন, তাদের প্রতি প্রশ্নটা ছুড়ে না দিয়ে প্রশ্নটা আমাদের প্রতি আসছে। আমার কাছে এটা মোটা দাগে এটা একটা ইনজাস্টিস মনে হচ্ছে। সামান্তা, আপনি কি দলে খুব কোণঠাসা এখন? না, আমি এটা মনে করি না, কারণ আমার আসলে খুব বেশি চাওয়া বা আকাঙ্ক্ষা নাই। আমাকে একটা জিনিস বলেন, আপনারা 30 জন যখন এইটা প্রথম 30 জন তো আসলে আপনারা স্বাক্ষর করলেন এবং আপনারা বললেন, এর বাইরেও আমি নিশ্চিত যে আপনার সাথে তাদের যেভাবে ধরেন শীর্ষস্থানীয় নেতৃত্বে যারা আছেন, আপনার সাথে তো তাদের প্রত্যেকবার তাসনিম যারা বা তাসনুবা ইয়ের সাথে প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক, হ্যাঁ, সেখানে আপনারা নিশ্চয়ই তাদেরকে বুঝিয়েছেন, তারা আপনাদেরকে কি বলেছে আমরা জানি না, কিন্তু একটা যে যখন 30 জন আপনারা দিলেন যে আপনারা এটার বিপক্ষে, সাথে সাথে আপনি চিন্তা করেন 100 জন, মানে 30-এর মানে প্রায় তিন গুণ তারা প্রমাণ করলো যে না, দলের কার্যনির্বাহী পরিষদে যারা আছেন তারা চাচ্ছে। তো আচ্ছা, তার মানে কিন্তু এটা বোঝা যায় আপনাদের মধ্যে একটা স্পষ্ট বিভেদ তৈরি হয়ে গিয়েছিল। এই স্পষ্ট বিভেদ কি একটু খোলাসা করে বলবেন? এটা কি আসিফ মাহফুজ তাদের আগমনে উপলক্ষে হলো, নাকি না এটা শুধু নাহিদ হাসনাত, দলটা এখন নাহিদ হাসনাত সার্জিস তুষার সরোয়ারের ইয়েতে চলে গেল? আসলে ব্যাপারটা এরকম না, আমি একটু খোলসা করি। আমাদের 3টা পদই যেটা বললাম, রাজনৈতিক পর্ষদ, নির্বাহী কমিটি এবং জেনারেল বডি, আমাদের টোটাল সদস্য সংখ্যা 200-র মতো, 200-র বেশি না। তো যখন 30 জনের এটা কিন্তু আসলে লিক হয়েছে, এটা আসলে যাওয়ার কথা না মিডিয়ায়। আমি ধারণা করি যে কেউ একজন মানে দলের ভিতরকারী যিনি আসলে অপরপক্ষ সমর্থন করছেন, একটা চাপে ফেলার জন্য এটাকে ফাঁস করেছেন। আমি এটা মানে এটা আমাদের আসলে পার্টিতে আমাদের খুবই ঝামেলার মধ্য দিয়ে আসলে এই পার্টিটা করতে হয়েছে, কারণ মিডিয়া
হ্যাঁ, আমরা যেমন এক্সপোজারও পেয়েছি, মনোযোগ পেয়েছি, সেই সাথে কিন্তু আসলে আমরা দলের সিদ্ধান্ত দলে রাখতে পারিনি। দলের মিটিং থেকে বের হওয়ার আগে এই সিদ্ধান্তগুলো মিডিয়ায় চলে যেত। সো এটা একটা সমস্যা, এটা আস্তে আস্তে ট্যাকেল করতে হবে। এবং ওই 30 জনের এটা কিন্তু আসলে শুধুমাত্র আহ্বায়ককে জানানোর জন্য ছিল তাদের, আর ওই 30 জনের মধ্যে আমাদের 6 জনের সাইন ছিল না। আমরা যারা প্রথম অবস্থাতে গিয়েছি, এটা পরের দিন তারা সাইন কালেক্ট করে তারা তাদের মতো করে দিয়েছেন, এবং তাদের যে বক্তব্য সেটা তাদের মতো করে তারা রেডি করেছেন। কিন্তু এটা আবার সেপারেট না, এখানে 6 জন বা 30 জনের আলাদা কিছু না, আমি জাস্ট টাইমের সময় পরিক্রমাটা ব্যাখ্যা করছি। এখন তারা তাদের মতো করে জানিয়েছেন এবং তখন নিশ্চয়ই তারা কিছু রিপ্লাই পেয়েছেন। পরবর্তীতে পরের দিনই একটা দেখলাম যে পত্রিকায় নিউজ দেখলাম আমি যে 184 জন এটা সমর্থনে, কিন্তু হিসাবটা দেখেন করা হয়েছে যে আগে আমরা শুরুর দিকে পার্টিতে ছিল 114 জন, 214 জন সেন্ট্রাল কমিটি, হিসাব করেছে যে 30 জন যদি এই পাশে থাকে তাহলে বাকি সবাই ওই পাশে 184, কিন্তু হিসাবটা তো এরকম না। 130 জনের আপনি তালিকাটা পাবেন, কারণ এটা ফাঁস হয়ে গিয়েছে একদম, ওদের যে স্মারকলিপি ওটার পুরো সাইন সহ আছে, কিন্তু 184 জনের কোনো আমি দেখি না, অ্যাটলিস্ট আপনি দেখলে আমাকে মার্জনা করবেন, কিন্তু 184 জনের কোনো লিস্ট আসলে সেটা আপনি জিজ্ঞেস করেন নাই তাদেরকে? না, আমাদের তো কথাবার্তা হচ্ছে। আমি ধারণা করি এই জিনিসটা আসলে অনেকটাই বাইরে থেকেও এক ধরনের প্রেশার ছিল। যেমন ধরেন মিডিয়ায় তো অনেক খবর, মিডিয়া তো আসলে জানতে চাচ্ছে ভিতরে কি হচ্ছে। মিডিয়া তো জানতে চাইবে, কারণ মিডিয়া জানতে চাচ্ছে কেন, আপনারটা জানতে চাচ্ছে কেন, আপনাদের কিন্তু অনেক বেশি আগ্রহ। আর মানুষ, আপনি চিন্তা করেন, আপনারা একটা 15 বছরের রেজিম চেঞ্জের আন্দোলনের অগ্রভাগে ছিলেন আপনারা, ফলে আপনাদেরটা তো জানতে চাইবে, এটা স্বাভাবিক না? খুবই স্বাভাবিক। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের ইন্টারনাল সমস্যাটা তো আপনারা না লিক করলে বাইরে তো আসার কথা না। এইটা আসলে কে করেছে, এটা অনেকগুলো দলে এই সমস্যাটা থাকে। আমার আমাদের প্রশ্নটা দলে আপনার কাছে ছিল যে আসিফ এবং মাহফুজের ভূমিকাটা ওইটাই আসছিলাম, তো ধীরে ধীরে বলতেছি যাতে হচ্ছে পরিক্রমাটা ভালো করে বোঝা যায়, টাইম লাইনটা। আসলে এরকম কোনো বিষয়ই নাই বাংলা, আমাদের এই যে অভ্যুত্থানে আসলে একক নেতৃত্বে তো কোনো কিছু হয় নাই। হয়েছে কি, অভ্যুত্থান তো আসলে সকলের। আমরা বারবার যখন বলেছি এটা তো মিন করতে পারতে হবে যে অভ্যুত্থান বাংলাদেশের ছাত্র জনতার, শ্রমিক, কৃষকের একদম তাদের অর্জন হিসেবে এটাকে দেখতে হবে। এখন কৃষক কোত্থেকে আসলো? কৃষকের ছেলে তো ইউনিভার্সিটিতে পড়ে না, তো তার ছেলেটা যখন শহীদ হয় তখন তো এই কৃষকের পরিবারে একটা ঝামেলা তৈরি হয় এবং তার একটা মানে এটা ব্যাকফুটে চলে যায় ওই পরিবারটা। তো আমরা মনে করি যে এটা মুক্তিযুদ্ধ যেমন বাংলাদেশের সকল মানুষের, এই আপরাইজিংটাও সকল মানুষের, এখানে কোনো একক নেতৃত্ব নাই। সো এখানে আসলে কাউকে মেনটেন করতে হবে, কাউকে কারো ধর্ণা ধরতে হবে, কারো আন্ডারে পলিটিক্স করতে হবে, এরকম কোনো বিষয় আসলে নাই। সো সেক্ষেত্রে তারা মানে দলের এখানে 5 শীর্ষ নেতা আছেন। আমার পজিশনটা আপনি দেখেন যে তাদের মুখ থেকে নিশ্চিত ছাড়া কোনো বক্তব্যকে আমি পার্টি লাইন হিসেবে তো বিবেচনা করতে পারি না, পারি কি? সো আমার যে অবস্থান এই মুহূর্তের, আমি মনে করি এইটা হচ্ছে রিয়েল পার্টি লাইন। সো আমরা এতদিন ধরে আমাদের নেতারা যা বলেছেন, আমাদের বিভিন্ন বক্তব্যে, প্রেস রিলিজে যা কিছু গিয়েছে, ইভেন আমি এখনও যে গণতান্ত্রিক সংস্কার জোটের যেই তৃতীয় শক্তির উত্থান, এইটাকে তো আসলে এক্সিকিউট করতে পারতে হবে। তৃতীয় শক্তিটা আসলে বাংলাদেশের প্রয়োজন। বিএনপি আর জামাতের মধ্যে এই দ্বিদলীয় বৃত্তের মধ্যে তো আটকে পড়া, এটা বাংলাদেশের জন্য একটা রাজনৈতিক সমস্যা। তাহলে তৃতীয় শক্তি এখানে বাই ডিফল্ট লাগবে। এটা আমরা করি বা অন্য কেউ করুক, আমরা যদি ফেইল করি তাহলে অন্য কেউ করবে, এবং দল হিসেবে ফেইলিওরকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয় যাতে প্ল্যান ABCD থাকে। সো এখানে কোনো একক ব্যক্তির, আপনি এটা এই ক্ষেত্রে এককের জায়গায় আপনি যে কোনো নাম বসিয়ে নেন, কোনো একক ব্যক্তির যদি হস্তক্ষেপ এবং কন্ট্রোলে পুরো আবহে, যদি তার আবহেই যদি পার্টি চলে, এটা গণমানুষের পার্টি আসলে হয়ে উঠবে না। এটা একটা বাস্তবিক সমস্যা। তাহলে আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের উচিত যে আমাদের যে সমালোচনা বা নিজের পার্টি সমালোচনা, এটা করতে গেলে কিন্তু আমাকে কিছু বিপাকেও পড়তে হয়। যেমন ধরেন আমার পার্টি সমালোচনা করতে গেলে মানে বিএনপির নেতাকর্মীদের প্রচণ্ড উচ্ছ্বাস আমাকে লক্ষ্য করতে হয়। সো এইটা কিন্তু সমস্যাজনক, এবং আপনি জানেন যে বাংলাদেশে একটা বাইনারি পলিটিক্স চলে, যে ইদার অর, এটার মধ্যে মানুষজন বিলং করতে অপেক্ষাকৃত স্বস্তি বোধ করে, কিন্তু এটা স্বস্তিদায়ক কোনো জায়গা না। আসলে আমরা যেভাবে আসলে দুইটা পার্টিরই, পুরাতন পার্টি সমালোচনা করে আগাচ্ছিলাম, তাতে করে কিন্তু আমার পার্টির নিজস্ব ক্যারেক্টারও তৈরি হচ্ছিল। এখন গিয়ে আসলে আমি একটা পার্টির সমালোচনা করতে পারি, আরেকটা পার্টির পারছি না, এটা মানে এটা তো বাংলাদেশে হওয়ার কথা না।
সো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই যে একক ব্যক্তির কোনো এটা এখানে আপনারাও তার ভূমিকা হ্যাঁ নেই। আপনাদের দলটা তো ধরেন শুধুমাত্র আমাদের না, আমরা যারা পার্টি করি শুধুমাত্র দলটা কি আমাদের? যদি শুধু দলটা আমাদের হয়, আমরা একটা ঘরের মধ্যে বসে যা যা ডিসিশন নিব এটাই বাংলাদেশের ভবিষ্যৎ বলে আমরা ঘোষণা দিব, এভাবে করে তো আসলে নতুন রাজনীতি এটা বলা উচিত না। আমি তার মানে সামান্তা, আপনি যথার্থই বলেছেন যে বাংলাদেশে দুটি রাজনৈতিক দলের মধ্যে একটা তৃতীয় শক্তি, তৃতীয় একটা মানুষের অল্টারনেট প্ল্যাটফর্ম, মানুষ যখন চিন্তা করছে, মানুষ দেখছিল যে ঠিকঠাক আছে, যত কিছুর মধ্যে হোক, অনেক ঝামেলার পরও দলটা এগোচ্ছে, থার্ড একটা ফ্রন্ট ওপেন হলো। এবং আমি যেটা বলছিলাম যে মাহফুজ আলমের যে সর্বশেষ স্টেটমেন্ট, তাতে বোঝা গেল যে মানে সবাই যে এক প্ল্যাটফর্মে আসার কথা ছিল সেটা ভেস্তে গেল। এই বিভাজনটা কি জুলাইয়ের শক্তিকে ছোট করলো কিনা, বা জুলাইয়ের শক্তিকে বিভাজনটা একটু দুর্বল করে দিল কিনা? বাংলাদেশে রাজনীতিতে একটা বিষয় আছে যে আপনি যদি পাওয়ারফুল হন তাহলে আপনার আন্ডারে লোক থাকবে, এবং সবসময় মানুষ মৌমাছির মতো যেতে চায় যেখানে মধু আছে। এটা একটা মানে ন্যাচারাল ফেনোমেনা। মানুষ বলতে এখানে কিন্তু জনমানুষ না, যারা দিন আনে দিন খায় বিভিন্ন ধরনের চাকরি করে তারা না, কিন্তু যারা রাজনীতি করতে আসে তাদের মধ্যে এই প্রবণতাটা আছে। কারণ কি, যে একটা সময় সে স্বপ্ন দেখে ওই চেয়ারটাতে সে বসবে, এই জন্য তার আন্ডারে আস্তে আস্তে পলিটিক্সটা শেখা বলে, আমি এটাতে এগ্রি করি না, যেভাবে হোক মানে নিজের সমর্থন ব্যক্ত করে করে এক ধরনের ম্যান পলিটিক্সের এখানে সুযোগ আছে। এখানে তো আসলে যারা বিভিন্ন ধরনের ক্যাবিনেটে, মানে এই যে উপদেষ্টা ক্যাবিনেটে বিভিন্ন ধরনের মন্ত্রণালয় পেয়েছেন, এটার তো একটা প্রভাব তো আছে, কিন্তু নাগরিক পার্টি এই প্রভাব অনুযায়ী চলার দল না। মানে এটার যে ট্রু এসেন্স, এটা যদি বলি, মূল ভাবটা হচ্ছে এটা এই পারপাসে তৈরি হওয়ার মতো দল না। এটার দলটা তৈরি হয়েছে সম্পূর্ণ আলাদা কায়দায়, এবং চারদিক থেকে মানুষকে আহ্বান করা হয়েছে, মানুষজন এসেছে, তাদেরকে বিভিন্ন পর্যায়ে পজিট করার চেষ্টা করা হয়েছে। কখনো কখনো এটা আমরা কারো কারো ক্ষেত্রে ফেল করেছি, তাকে আবার পরবর্তীতে চেষ্টা করা হয়েছে। এভাবেই কিন্তু একটা মানে পারস্পরিক সহযোগিতা এবং কোঅপারেশনের মধ্য দিয়ে গড়ে ওঠা দল। কিন্তু এখানে যেটা করা হয় যে মানে যারা পাওয়ারফুল বা অতীতে পাওয়ারফুল ছিলেন, তাদের মতাদর্শ এবং তাদের যে চাওয়া সেইটা চাপিয়ে দেওয়া বা সেটাকে ধারণা করে বা সেইটাকে সেই মোতাবেক রাজনীতি করা, এটা তো এই ধরনের ম্যান পলিটিক্সকে আমরা চাই। মানে এটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে তাহলে যদি এটাকে পারমিট করি? আমার কাছে মনে হয় যে আপনি যাদেরকে নিয়ে প্রশ্ন করছেন, যদি আপনাদের সুযোগ হয় তাদেরকে একবার নিয়ে আসেন, তাদের মন্তব্যের উত্তর, তাদের অবস্থানের উত্তর তাদেরকেই দিতে হবে। এবং এখানে আদারিং করারও বিষয় না, গণঅভ্যুত্থানের নেতৃত্ব, গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সকলেই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আলাদা করে যদি আমরা দেখতে থাকি তাহলে, যেমন ধরেন সুরভিকে, আপনারা তো দেখেছেন সুরভিকে কিভাবে শুধুমাত্র জুলাইয়ের অংশগ্রহণকারী এই পারপাসেই তো তাকে আসলে আওয়ামী লীগের যারা প্রশাসনের মধ্যে আছে, আওয়ামী লীগের, তারা তো একটা বিপদে ফেলার চেষ্টা করলো, যেটা পারলো না শেষ পর্যন্ত, চেষ্টা তো করলো। যারা চেষ্টা করলো তাদেরকে খুঁজে বের করতে পারলাম না। তাহলে আমার কাছে মনে হয় যে সকলকে একত্র রাখার জন্য নেতৃত্বকে ছড়িয়ে দিতে হবে। নেতৃত্বকে একক কোনো জায়গায় বা দ্বৈত কোনো জায়গায় বা মাল্টিপল কোনো জায়গায় আপনি আবদ্ধ করে রাখলে এটা এক সময় না এক সময় আপনাকে আরো বাইট করবেই। একটা বিষয় দাঁড়িয়েছে কি, এনসিপি যেই কথা বলেন যে যে একটা আলাদা ভাবনা, আলাদা জায়গা থেকে যেটা হওয়ার কথা, শুরু থেকে যদি আমি বলি, শুধু এই জোটে যাওয়ার আগ পর্যন্ত অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে এনসিপিকে নিয়ে উঠেছে, কোনোটার কিন্তু আসলে সদুত্তর মানুষ পায়নি। এখন আপনার জন্য নিশ্চয়ই বিব্রতকর, যেহেতু আপনি এনসিপিকে ওন করেন, সেই জন্য বলছি। ধরেন এনসিপি দলটা গঠন হওয়ার পরে এনসিপির আহ্বায়ক বললেন যে আমরা 1 মাসের মধ্যে আমাদের ফান্ডিংয়ের সমস্ত সোর্স আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। আদৌ এটা আসেনি আজ পর্যন্ত গেল। দেখেন, একটা প্রশ্ন হচ্ছে, এনসিপির একজন নামডাক কলার নেতা হান্নান মাসুদ, তিনি টেলিভিশনে বললেন যে তার এলাকায় সে যে বাড়িটা সবচেয়ে কুড়ে ঘরটা, তার বাবা 10,000 টাকায় চাকরি করে, সবচেয়েতে জীর্ণ জরা ঘর তার। ঠিক 10 মাস 15 মাস পরে তিনি বলছেন
তার এলাকায় সবচেয়ে বড় যে বাড়িটা সেটা তার বাড়ি, এবং তার বাড়িটার মানে পরিবর্তন হয়ে গেছে। এখন যখন প্রশ্ন উঠে তাহলে কিভাবে হলো, আলাদিনের চেরাগ কিভাবে সম্ভব হলো, তারই স্বীকারোক্তি। যেহেতু আপনি বলতে পারেন একটা পার্সন তার পার্টির একটা মডেল হতে পারে না, অবশ্যই না, কিন্তু পার্সন যখন পার্টিকে ক্যারি করতে যায় এবং পার্সনকে পার্টি যে কোনোভাবে তার পাশে থাকে, তখন কিন্তু পার্টিকেই এটা ওন করতে হয় বা তার জিনিসটা পরিষ্কার করতে হয়। ঠিক আমরা যতগুলো জিনিস দেখেছি যে নাহিদ ইসলামের এখন যে আলোচনাটা উঠেছে, আমি 3টা প্রশ্ন একসাথে করছি আপনাকে। নাহিদ ইসলাম যেদিন ক্ষমতা ছেড়ে দিলেন তথ্য উপদেষ্টার, তিনি বললেন তার যে অ্যাকাউন্ট আছে একটাই ব্যাংক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে 10,000 সামথিং টাকা আছে, তারপরে কোনো টাকা নেই। আমরা যে নির্বাচনী হলফনামা জমা দিল সেখানে দেখলাম 16 লক্ষ টাকা, এবং এটা অন্য একটা অ্যাকাউন্ট। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে এনসিপির এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে, মানুষের ভাবাবেগের প্রশ্ন হচ্ছে। যেমন আমরা তো এই ছেলেদের কথায়, এই ছেলে মেয়েদের কথায় আমাদের ছেলে মেয়েকে রাস্তায় নামিয়েছিলাম, আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু এদের মধ্যে তো পরিবর্তন নাই। এরা তো অতীতে যারা যে কাজ করেছে ঠিক একই রকম। এতে করে কি আসলে অঙ্কুরে বিনাশ হলো কিনা বা হচ্ছে কিনা, আমাকে যদি একটু ব্যাখ্যা করেন। প্রথমত, আমাদের পার্টির একজন মুখপাত্র আছে, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার উনি দেবেন। আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় মনে করি যে পার্টির নানান ধরনের মানুষ কি করছেন এটা মন্তব্য করতে গিয়ে, এটা নিয়ে কথা বলতে গেলে, এটা কথা বলতে গিয়ে আসলে আমার যে একটা রাজনীতি আছে সেটা বাধাগ্রস্ত হয়। নারীরা অনেক বেশি বাধাগ্রস্ত হয়েছে, আর এটা হতে দেওয়া ঠিক না। মানে উই হ্যাভ পলিটিক্স টু। নারীদের কাছে বাংলাদেশের রাজনীতির ভূত ভবিষ্যৎ আছে, এবং এই পার্টিকে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানোর চেষ্টা নারীরা করেছে। সেটা কাকতালীয় হতে পারে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত নারীরাই এগিয়ে এসেছে। গণঅভ্যুত্থানে যেমনটা দেখেছেন নারীরা এগিয়ে এসেছে, তাই হয়েছে। এই 6 জন নারী তাদের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্যাক্রিফাইস দিয়ে পার্টিটাকে শেষ পর্যন্ত ধরে রেখেছে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, আমি আমার দলের কাছে এটাকে পাঠানোর একটা উদ্যোগ নিব, এবং আমি আশা করি যে খুব শীঘ্রই আপনি মুখপাত্রের কাছ থেকে একটা অফিসিয়াল মন্তব্য পাবেন। এখন আসি যে একটা বিষয়, এটার মধ্য দিয়ে আমি কিছু জিনিস বলি। আমার কাছে মনে হয় যে কোনো কিছুই, আপনি কোনো সংস্কৃতি, পলিটিক্যাল সংস্কৃতি বলেন, বা আপনি এখানে রাজনৈতিক অন্যান্য মানে নির্বাচন সংক্রান্ত সংস্কৃতি বলেন, এগুলো পরিবর্তন করার জন্য আমাদের কাছ থেকে কি কোনো উদ্যোগ ছিল? যেমনটা ধরেন পুরো স্ট্যাবলিশমেন্ট এখন কি বিএনপি বা জামাত উভয়কে, যে কোনো একটি বা উভয়কেই নানানভাবে সন্তুষ্ট করার পন্থা কি বেছে নেয়নি? নিয়েছে তো। স্ট্যাবলিশমেন্টের মধ্যে এখানে মিডিয়া যেমন আছে, তেমনটা অনেক বিজনেসম্যানও আছে। স্ট্যাবলিশমেন্টের মধ্যে আসলে এমন কিছু মানুষ থাকে যারা রাজনীতির যে অপরাজনীতির যে ট্রিকল ডাউন ইফেক্ট, মানে এটার যে নির্যাস, এটার সুখভোগী তারা, কিন্তু এটার যে যে কদর্য রূপ, এটা মানে যায় আসলে পিপলের মধ্য দিয়ে। সো ব্যবসায়ীরা কি পিপলের সাথে মেলামেশা করেন? ধরেন মিডিয়া হাউসের যে বড় বড় সাংবাদিকরা আছেন, অনেক বছর ধরে তারা হয়তো অনেক কষ্ট করে তারা প্রফেশনালিজম মেনটেন করেই কাজ করছেন। পিপলের সাথে তাদের সংযোগ আসলে একদম রুট লেভেলের পিপলের সাথে সংযোগ কতটুকু? সো তারা আসলে যখন বেছে নেন দুইটার একটা পলিটিক্যাল পার্টি বা উভয়ই, মানে ধরেন 60-40 শেয়ারে বেছে নিচ্ছেন, এটাও হতে পারে, কিন্তু এটা তো তাদের ব্যক্তিগত এবং তার প্রাতিষ্ঠানিক চাহিদার উপর ভিত্তি করে। এটার সাথে তো আসলে মানুষ কি চায় এটার কোনো সম্পর্ক নাই। আছে তার রাজনৈতিকভাবে ওই সময়টায়, এখন যেমন বিএনপি সামনে ক্ষমতায় আসছে এরকম একটা আওয়াজ চারদিকে যেমন ছড়ানো হলো, তখন কিন্তু সকল ব্যবসায়ীকে আমরা দেখলাম সেজদা দিতে। তো সেটার মধ্য দিয়ে আসলে আমরা কি বুঝি? আর এটা তো আসলে খুবই স্বাভাবিক নর্মস হওয়ার কথা যে একজন ব্যবসায়ীর সাথে একজন রাজনীতিবিদের সুসম্পর্ক থাকতেই পারে সামাজিক মানুষ হিসেবে, কিন্তু এটার মধ্যে একটা বিশেষত্ব তো আছে, সেটা তো আমরা বুঝি নাকি আমরা অস্বীকার করবো? এবং সবাই গেছে, যাচ্ছে, মানে এটা যাচ্ছে, এবং এটা শুধুমাত্র যে মানে খুবই নর্মাল মিট আপ, এটা যদি আমরা দাবি করি তার মানে আমরা অবলিভিয়াস আর কি, যা ঘটছে এটা নিয়ে অবলিভিয়াস এবং স্বীকার করতে চাচ্ছি না। এখন আমার কাছে মনে হয় যদি আপনারা একটা নতুন পার্টি চান এবং আপনারা বাস্তবিক হতে হবে বাবু ভাই,
এখানে মানে অযৌক্তিক কোনো কিছু চিন্তা ভাবনা বা চাওয়ার কোনো সুযোগ নেই। যদি নতুন পার্টি চান, যদি নতুন রাজনীতি চান, যারা একেবারেই মানুষের উপরে নির্ভরশীল, টাকার উপরে নির্ভরশীল না, তাদেরকে আপনাদের খুঁজে বের করতে হবে। কারণ ওই যেটা বললাম যে বাংলাদেশে পাওয়ারকে সেন্টার করে এখানে অনেক মানুষ ভালনারেবল। আপনি একটা জিনিস জেনে থাকবেন যে এখানে সীমান্তবর্তী এলাকা বা যেই জায়গাগুলো বেশি ভালনারেবল, তারা একটু শক্তির কাছাকাছি থাকতে পছন্দ করে। এটা আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি। এখন যারা অনেক বড় ভূমিকা রেখেছে বলে আমরা জানি, তাদেরকেও আমরা আওয়ামী লীগের শেখ হাসিনার কাছে গিয়ে ধর্ণা ধরতে দেখেছি তো। কিন্তু এই যে পাওয়ারের কাছে থাকতে চেষ্টা করা, এটা তো তার ভালনারেবিলিটি থেকে আসে। তার বিভিন্ন সময়ে তার পারিবারিক এবং সামাজিক ক্ষতির শিকার হতে পারে, কখনো কখনো তার ব্যবসার ক্ষতির শিকার হতে পারে। এইসব আশঙ্কা থেকে কিন্তু তারা পাওয়ারের কাছাকাছি থাকতে চান। এখন কেন একজন ব্যবসায়ী, যদি উনি নিজের মতো করে চলেন, একজন বড় ব্যবসায়ী, উনি নিজের মতো করে চলেন, তার যদি সকল ধরনের কাগজপত্র ঠিক থাকে, তার একটা টেন্ডার বা তার একটা কাজ কেন লজিক্যালি মানে পাস হবে না গভর্নমেন্ট থেকে? আমি মনে করি এখানে গভর্নমেন্টের যে সিস্টেম, আমাদের যে প্রাতিষ্ঠানিক সমস্যা, এটা দূর না করে আমরা যদি মনে করি ওহির মতো নতুন রাজনীতি আসে, এটা আসে না, এটা বাস্তবিক না। সবাইকে আর্জ করব, নতুন রাজনীতি চাইতে হলে এইটা মেনে নিতে হবে যে নতুন রাজনীতি এত সস্তাও না। তখন হয়তো ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার ব্যবসাকে রক্ষা করতে পারবে, আপনি কাকে তোষামত করলে আসলে আপনার ভালো হবে, সেটা বিবেচনা করে যদি আপনি ভোট দেন, আপনি সেটাই পাবেন। আপনার আরেক কলিগ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি পদত্যাগ করার পরে ঘোষণা দিয়ে পদত্যাগ করলেন। তিনি ধানমন্ডিতে ভোটার হলেন, তিনি দুটো জায়গা থেকে মনোনয়ন ফর্ম কিনলেন। ভোরবেলা করে পার্কগুলোতে উঠে বিভিন্ন বয়সী মানুষদেরকে সালাম দিয়ে বললেন যে আমি আপনাদের এলাকার সেবক হতে চাই, আমি নির্বাচন করতে চাই, আমার জন্য দোয়া করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বাচন করলেন না। না করাটা কোনো সমস্যা না। জানা গেল যে বিএনপি থেকে তার নমিনেশন পাওয়ার কথা ছিল। আমি আপনাকে এই প্রশ্নটা এই জন্য বললাম, আমি আসিফ মাহমুদকে ক্রিটিসাইজ আপনাকে করতে বলবো না, কারণ আপনার জন্য এটা করাটা বিব্রতকর হতে পারে। কিন্তু মানে এটা আমার অফিসিয়াল ওয়ার্ক না, এই জন্য বলছি। অফিসিয়াল ওয়ার্ক না, কিন্তু আপনাদের যে পরিচিত মুখগুলো যারা লিড পজিশনে আছেন, কারণ উনি এখন দলের মুখপাত্র নির্বাচনী, যারা মানে তাদের প্রত্যেকের কার্যক্রম যখন প্রশ্নবিদ্ধ হয়, তখন কিন্তু আসলে পুরো দলটার উপরে যে আঘাতটা পড়ছে। প্রশ্নগুলো উত্তর কেউ দিচ্ছে না, কিন্তু কেউ দিচ্ছে না, তারাও দিচ্ছে না। হ্যাঁ, যিনি বলেছেন আমরা 300 আসনের মধ্যে বিএনপি 100 আসনও পাবে কিনা সন্দেহ আছে, 50-60টা পাবে বলছে না নাসিরুদ্দিন পাটোয়ারি, কিন্তু তারা এখন নিজেরাই 30টা আসনে লড়ছে। হ্যাঁ, এনসিপি। তো আমি বলছি এভাবে যারা বলেছেন যে আতুর ঘরে একটা দলকে শেষ করে দেয়া হলো, সেখান থেকে কি এনসিপি আবার ব্যাক করতে পারবে আপনার মনে হয়? এটা তো খুব দুঃখজনক যে ইয়াং জেনারেশনে যারাই এবার ইলেকশন করতে পারতো, তাদের যেই ক্যাপাসিটি আছে, ইলেকশন করতে পারলে তার একটা অভিজ্ঞতা হতো এবং মানুষের মধ্যে যাওয়ার একটা অভূতপূর্ব সুযোগ হতো, যেটা ইউজুয়ালি হয় না। মানুষ তাকিয়ে থাকে এই সময়টায়। এই সময়ের প্রচারণা অন্য সময়ের প্রচারণার চেয়ে একটু আলাদা হয় ইউজুয়ালি। এটা সিস্টেমেটিকলি গুড না ব্যাড, এটা পরবর্তীতে আলোচনা করা যাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা কেন আফসোস করছেন না যে আমি ইলেকশন করছি না? আপনারা কেন আফসোস করছেন না যে নাহিদা সরোয়ার নিভা ইলেকশন করছে না? আপনারা কেন আফসোস করছেন না তাজনুবা জাবিন ইলেকশন করছে না? কেন তাসিম যারা দল থেকে ইলেকশন করতে পারলো না? এগুলো কিন্তু অনেক বড় আফসোসের বিষয়। এখানে শুধুমাত্র তাদেরকে তো জিজ্ঞেস করলে তো তারা কিন্তু বলছে যে দেখুন, যারা নাহিদ কিন্তু গত পরশুদিন বলেছে, সময় টেলিভিশনে আমি দেখলাম, বলছে যারা চলে গেছে তারা নির্বাচন না করার তাদের যৌক্তিক সঙ্গত কারণ তার নিয়ে চলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি নিশ্চয়ই দেখেছেন, হাসনাত আবদুল্লাহ একসময় বলতো 7 সিস্টার্সকে, আমাদেরকে বিরক্ত করলে 7 সিস্টার্সকে আমরা আলাদা করে দিব। তো পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা হাসনাত আবদুল্লাহ ছবি দিয়ে বলা হয়েছে, কি করতে চাইলা তুমি, নিজের থেকে তোমার 7 সিস্টার্সকে তুমি আলাদা করে দিলা। তো আপনাদের অনেকেই, তার মধ্যে একমাত্র তাসনিম যারা ইলেকশন করছে স্বতন্ত্র থেকে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনারা যদি কোনো কারণে তারা বিএনপির সাথে যেত বা বিএনপি তাদের এতগুলো আসন দিতে রাজি হতো, আপনারা কি তখন দলে থাকতেন নাকি না সেটারও বিরোধিতা করতেন? না, আমাদের পজিশনটা খুব ক্লিয়ার ছিল এবং এখনো খুব ক্লিয়ার যে পার্টি যেটা বলেছে, মানুষের কাছে যে কমিটমেন্ট দিয়েছে, এই কমিটমেন্ট রাখতে হবে। ইট ইজ এ ইস্যু অফ কমিটমেন্ট, নাথিং এলস।
আমরা স্বতন্ত্র যদি না করতে পারতাম তাহলে আমরা বলতাম না, তাহলেও কোনো সমস্যা ছিল না। আমরা যদি 300 আসনে না পারতাম, আমরা বলতাম শুরু থেকে আমরা 30টাতে করব, বা ঠিক আছে 50টা বলতাম, সেখান থেকে নেমে 30টাতে আসলে এটা যৌক্তিক, এটা হতে পারে। কিন্তু আমরা বলেছি 300, আমরা মনোনয়ন ফর্ম বিক্রি করেছি 1486, এবং সারা দেশ থেকে মানুষ 300 আসনে ফর্ম কিনেছে। এমন কোনো আসন নেই যেখান থেকে একটি ফর্মও কেনা হয়নি। আমি নিজে কুমিল্লা বোর্ডের ভাইবাতে ছিলাম, ওখানে আমি যে ধরনের প্রার্থী দেখেছি, আমি সবাই অ্যাডিকুয়েট না, এটা সত্যি, আবার আমরাও যে খুব অ্যাডিকুয়েট তাও তো না, কিন্তু আমাদের চেয়ে ভালো প্রার্থী তো ছিল। এবং আমি ধরেন আমি যে আসনে করতে চাই, সেই আসনে যদি আমার চেয়ে ভালো প্রার্থী থাকে, আমি তো তাদেরকে এগিয়ে আনতে চাইবো। তবে এটাই হচ্ছে আসল ইস্যু, এবং আমরা এটাই জানিয়েছিলাম যে পার্টি যেহেতু বলেছে তাকে তার কথা রাখতে হবে, এবং সেই কথাটা না রাখার মধ্য দিয়ে আমরা আসলে একটা পলিটিক্যাল ইনজাস্টিস করেছি। এবং এই পলিটিক্যাল ইনজাস্টিসটা আসলে পার্টি শুরুতে আসলে আমাদেরকে পোহাবে কিনা, এটার জন্য আরেকটু যেটা বললাম, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি ভুলও প্রমাণিত হতে পারি। এটা যেটা হয় যে এমপি বা মন্ত্রী ওই কেন্দ্রিক আসলে একটি দল দাঁড়ায়। সো সামনে যদি এমন হয় যে যারা এমপি হচ্ছেন তাদের কেন্দ্রিক একটা দল হচ্ছে, তাহলে তো এটা পাওয়ার সেন্ট্রিক দল। দলের কিছু পাওয়ার থাকতে পারে, কিন্তু পাওয়ার সেন্ট্রিক তো দল হলে এটা তো নতুন রাজনীতি না। সো এটা পরিষ্কার করাটা খুব জরুরি। আমাদের জায়গা থেকে আমরা খুব পরিষ্কার, এটা বিএনপি বা জামাত ইস্যু না, ইস্যু হচ্ছে কোনো দলের সাথে, বড় দলের সাথে আমরা জোট করতে না, বুঝতে অনুৎসাহী পারছি ছিলাম। কমিটমেন্টের জায়গাটা আপনারা মানুষকে যেটা বলছেন সেটা রাখতে চান। আপনাদের খুব জোরালো আওয়াজ ছিল কিছুদিন আগেও যে জাতীয় পার্টিকে আপনারা ইলেকশনে অংশ নিতে দিবেন না, এবং জাতীয় পার্টি ইলেকশনে অংশ নিতে পারবে না। জাতীয় পার্টি ইলেকশনে অংশ নিয়েছে, এবং তারা 250 উপরে, প্রায় 250 বা কাছাকাছি তারা নমিনেশন সাবমিট করেছে। এবং আমি দেখলাম যে তার মানে কি তখন শুধু এই আলোচনাগুলো ছিল শুধু একটা রাজনীতির একটা সূত্র খোঁজার জন্য, এখন কিন্তু কারো মধ্যে এটা নিয়ে কোনো কথা নেই। আমি বলছি না জাতীয় পার্টি ইলেকশন অংশ নেবে, আমিও মনে করি রাজনৈতিক অধিকার আছে। তো তাহলে তখন এই ইস্যুগুলো কি ক্রিয়েট করা হতো শুধু একটা মানে রাজনীতিতে নতুন সূত্র খোঁজার জন্য এরকম? বাংলাদেশের রাজনীতিতে স্ট্যান্ডবাজি এক ধরনের চল আছে, এবং আমরা যেটা দেখে থাকি যে এই স্ট্যান্ডবাজিগুলো বেসিক্যালি এক ধরনের ব্যাটাগিরিতে রূপান্তরিত হয়। নানান ধরনের হাক ডাক থাকে, কিন্তু এটার ফলো আপ বা এটার কোনো ধারাবাহিকতা থাকে না। তবে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ ইস্যুতে আমার মন্তব্য খুব পরিষ্কার। আগেও বলেছি, আবারও বলছি, অযৌক্তিক কোনো কিছু আসলে চাওয়াটা ঠিক না। এটা শুধুমাত্র পরবর্তীতে মানে শুধুমাত্র এমন আশাবাদ তৈরি করে যে আশা আপনি ধরে রাখতে পারবেন না। এখানে একটা রিকনসিলিয়েশন কমিশনের কথা শুরু থেকে বলা হয়েছিল, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি এটার উদ্যোগটাও নেয়নি। এখানে ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় দায়। এটা তো গভর্নমেন্টের পক্ষ থেকে না আসলে কখনোই আপনি এই কমিশন চালাতে পারতেন না। ঐক্যমত্য কমিশনটা আসলে যেভাবে হ্যাফাজার্ডলি চলেছে, এটা নিয়ে যথেষ্ট কোশ্চেন করার মানে সম্ভব আমার পক্ষে, আমি এটাতে গেলাম না। রিকনসিলিয়েশন কমিশন না করলে আপনি 3টা অবৈধ নির্বাচন, সেখানে তার কার কি ভূমিকা, এবং তৃণমূলে আওয়ামী লীগের কোন নেতা কি করেছে, কিভাবে এই আপরাইজিংয়ে মানুষের বিরুদ্ধে থেকেছে, এগুলো কখনো বের করা সম্ভব না। এটা কখনোই সম্ভব না। আপনি এভাবে করে টুকরা টাকা কখন কি কোনটা সামনে চলে আসে, এই ভিত্তিতে তো আসলে রাজনীতি দাঁড়াবে না। তবে যেটা করা হয়, বাংলাদেশে একটা বিষয়কে হুট করে সামনে নিয়ে আসা হয়, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে সেটা আবার নিস্তেজ হয়ে যায়, আবার কখনো প্রয়োজন পড়লে সেটাকে কবর থেকে উঠিয়ে আনা হয়। এইটা কোনো দায়িত্বশীল পলিটিক্সের মধ্যে পড়ে না। সবসময় এমন মন্তব্য করা উচিত যে মন্তব্যের দায়িত্ব আমি বা আমার সাথে যারা থাকবে তারা নিতে পারবে। আমরা বুঝতে পেরেছি আপনার পরিষ্কার জবাব। শেষ প্রশ্ন, গণভোটটা আসলে শেষ মুহূর্তে কি এটাও কি করুণ পরিণতি হবে কিনা? কারণ গণভোটের এখন তো জাতীয় সংসদ নির্বাচন, আমি দেখছি যে প্রধান দলগুলো তারা ভোট চাচ্ছে। ইভেন আমি সার্জিস আলমকেও দেখলাম সব জায়গায় সে শাপলাকুলির কথা বলছে, আমি দেখলাম কোথাও কিন্তু বলছে না যে সাথে একটা গণভোট হবে, 4টা প্রশ্ন থাকবে। মানে আমি বলছি গণভোটটার কি শেষ পর্যন্ত করুণ পরিণতি হয় কিনা? গণভোট যেটা বললাম প্রথমে, যে সংবিধান সংস্কার পরিষদ বললে আপনি এইটার পুরো চেহারাটাই বদলে যেত। এটা পিআর এবং প্রত্যেকটা দল যেভাবে নিত, এই পুরো জিনিসটাই বদলে যেত। সেইটা কিন্তু মিসিং, সেটা এখন কিন্তু মিসিং আছে। মানে সেই জায়গা থেকে গণভোটের কথা আমি সবচেয়ে বড় দল বিএনপি বা জামাত কাউকে আসলে ওভাবে বলতে দেখছি না।
আমাদের পার্টির থেকে আমি আজকেও অনেকগুলো ভিডিও দেখলাম যেখানে আমাদের প্রার্থীরা প্রচারণা করার সময় পাশাপাশি গণভোটের ব্যালটের কথাটা উল্লেখ করছেন, কিভাবে ভোট দিতে হবে সেটাও ব্যাখ্যা করছেন। আপনি যে ভিডিওটার কথা বলেছেন এটা পার্টিকুলারলি আমি দেখি নাই, আমি অ্যাড্রেস করার চেষ্টা করব। আমাদের পার্টি সম্ভবত চেষ্টা করছে যে গণভোটের প্রচারণার জন্য, শুধু গণভোটের প্রচারণার জন্য মানে এটা 300 আসনে যাতে গণভোটের প্রচারণা করা হয় এরকম একটা প্যানেল তৈরি করতে। এটা যদি করা হয় তাহলে আমি মনে করি যে গণভোটটা আসলে যদি হ্যাঁ আকারে বের হয়ে আসে, সেইটা হয়তো সনদের যে স্বাক্ষর এবং এই কেন্দ্রিক জটিলতা, এটার যে নাটকীয়তা, এটাকে উতরে উঠে মানুষ আসলে যেভাবে আপরাইজিংকে কন্ট্রোলে নিয়েছে সেভাবে আসলে গণভোটকে না চলে আসলে তো আর কোনো কিছুই থাকলো না। আবার মানে আপনি যে একটা কেন আমি বলছি আমাদের সময় নেই, সেজন্য বললাম যে 4টা প্রশ্ন যে তরিকা নেওয়া হচ্ছে, আপনি আমাকে বলেন, আমি আপনি প্রশ্নগুলো পড়তে পারবো। আমার দেশে 30 লাখ শ্রমিক আছে যারা গার্মেন্টস শ্রমিক, তারা কতটুকু পড়তে পারবে? আমার কৃষি মজুর, দিন মজুর ভাইরা, রিক্সা চালক ভাইরা পড়তে পারবে? ওই পড়ে ওই ভোটটা কি বুঝবে? আমি বলছি এইটার কি আসলে কোনো সঠিক পদ্ধতি হলো কি না? এটা তো সঠিক পদ্ধতি না। যদি এমন হয় যে ভোটের আগের দিন বস্তা বস্তা টাকা দিয়ে ভোট কেনার আন্দাজ থাকে, তাহলে তো আসলে কেউ গিয়ে এটা বুঝায় বলবে না। আর যদি আপনার উদ্দেশ্য থাকে, আপনার পলিটিক্যাল পার্টি এবং আপনার যে প্রার্থী যাচ্ছে এলাকায়, তার যদি উদ্দেশ্য থাকে আমি একটা গ্রেটার রাজনৈতিক কমিউনিটি তৈরি করব, যেটা আসলে হ্যাঁ বিএনপির থাকুক, ওটা জামাতের থাকুক, সমস্যা নাই তো, এটা এনসিপির থাকুক আলাদা, কিন্তু প্রত্যেকেরই যদি উদ্দেশ্য থাকে যে না আমার এই কমিউনিটিকে আমাকে এমনভাবে লেভেল আপ করতে হবে যাতে করে আমি পরবর্তীতে পুরো রাজনৈতিক কাঠামোটাই পরিবর্তন করতে পারি ধীরে ধীরে। এটা বোঝানোর জন্য তো, একটা মানুষকে বোঝানোর জন্য আপনার 2 মিনিট সময় লাগে। এক বস্তা টাকা দিলে ওই লোকটার আসতেও হয় না 2 মিনিট সময় খরচ করার জন্য। এইটা আসলে মানে আমি মনে করি না যে এইভাবে কেউ এইভাবে এখন আর প্রচারণা করছে। তবে আমার কাছে মনে হয় যে গণভোটে হ্যাঁ এর জন্য প্রত্যেকটা প্রার্থীকেই খুবই সোচ্চার হওয়া উচিত। যেমনটা শুনতে পাচ্ছি যে না ভোট দেওয়ার জন্য এক ধরনের ক্যাম্পেইন চলবে সামনে, বা কিছুটা চলছেও। সো এইগুলার থেকে বের হয়ে আসতে হবে, না হলে আসলে আমরা কোনো বেইজই পেলাম না। মানে গণঅভ্যুত্থানের পরে একদম নাথিং থেকে আমাদের আবার শুরু করতে হবে। দেখা যাক সামনে কি হয়, আমরা সেই সময় আমরা নিশ্চয়ই ভালোর জন্য অপেক্ষা করব, আমরা ভালো কিছুই দেখতে পাবো এই প্রত্যাশা করি অবশ্যই। এরই সাথে শেষ করছি আজকের বলার অনুষ্ঠান। দেখা হবে আগামী অনুষ্ঠানে কোনো এক নতুন অতিথির সাথে।